শাড়িটা ঠিক করে বসুন। লোকটির এহেন বক্তব্য কানে আসা মাত্রই সূক্ষ্ম নয়নে তাকিয়ে রইল চৈতালি। লোকটি অন্যদিকে দৃষ্টিপাত করে আবারও গম্ভীর কণ্ঠে শুধাল, আপনি শাড়িটা ঠিক করে বসুন। ঠিক লাগছে না। চৈতালি শাড়ির দিকে তাকাতেই হতবুদ্ধি হয়ে আঁচলটা ঠিক করে মিইয়ে পড়ল। শাড়িতে সে অভ্যস্ত নয়, কিন্তু ভাবি জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ কখন শাড়ির আঁচলটা খানিক সরে গিয়েছে সে টের পায়নি। লজ্জায় এখন মাথা তুলতে পারছে না। সামনে থাকা লোকটি তখন একটু কেশে বলল, আপনি অস্বস্তি বোধ করছেন মনে হয়। আমি কি এখন চলে যাব? চৈতালি ডান দিকে বা দিকে মাথা ঝাঁকালো, যার অর্থ না। লোকটি নিরর্থক প্রশ্ন করল, বিয়েতে আপনার কোনো সমস্যা আছে? আমি কিন্তু বিয়ের আগে একটা অ্যাগ্রিমেন্ট করতে চাই। চৈতালি মুখ তুলে তাকালো। বিয়েতে চুক্তি শব্দটি শুনে ভীষণভাবে চমকে উঠেছে সে। আশ্চর্যজনকভাবে প্রশ্ন করল, কিসের চুক্তি? আপনি কখনোই মা হতে পারবেন না। আমি চাই না বিয়ের পর আমাদের সন্তান হোক। চৈতালি লোকটার কথায় উঠে দাঁড়ালো। আতঙ্ক স্তম্ভিত মুখশ্রী নিয়ে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি মস্করা করতে এসেছেন আমার সাথে? পছন্দ না হলে সোজা সাপটা বলবেন মেয়ে পছন্দ হয়নি। আমি মেনে নিব, তবু কি করতে আসবেন না একদম। আপনার সাথে আমার কি সম্পর্ক বুঝি? আমি আপনাকে সত্যিটা বলেছি। যদি মানেন তবে বিয়েটা হবে, নয়তো না। আমি বাধ্য করিনি আমাকে বিয়ে করার জন্য। চৈতালি বিরক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না, আপনি যেতে পারেন। লোকটি উঠে দাঁড়ালো। মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ মিস চৈতালি। আপনি আজ আমার বড্ড উপকার করলেন। আপনার উপকার আমি কখনোই ভুলব না। লোকটি স্থান ত্যাগ করল। চৈতালি এখনো হতভম্বের মতো বসে রইল রেস্টুরেন্টের এক কোণে। এরই মাঝে ওয়েটারের কথায় বিস্ময় কাটিয়ে ফ্যাল চোখে জিজ্ঞাসা করল, কিছু বলবেন? ম্যাম, বিল? এবার সপ্তম আকাশে পাড়ি দেবার উপক্রম চৈতালির। ধুক ধুক করে উঠল হৃদয়ের ছোট্ট কুঁড়ে ঘর। মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমি তো টাকা আনিনি। ম্যাম, বিল তো আপনাকে দিতেই হবে। আপনার আত্মীয়দের ফোন দিয়ে বলুন টাকা পাঠানোর জন্য। আমায় কিছুক্ষণ সময় দিন, আমি টাকাটা আনানোর ব্যবস্থা করছি। ওকে ম্যাম। চৈতালি তার ভাবিকে ফোন দিল এবং বলল সব কথা। টাকা পরিশোধ করার পর রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে গম গলায় বিড়বিড় করে বলল, এক নম্বরের বদলোক। রেস্টুরেন্টে মেয়ে দেখতে আসছে ভালো কথা, কিন্তু কি মস্করা কেন করবে? নিশ্চয়ই লোকটার মেইন পয়েন্টে কোনো সমস্যা আছে, না হলে বাচ্চা না নেওয়ার কথা বলতো নাকি? আরেকবার যদি দেখা হয় রেস্টুরেন্টের বিল নিয়েই ছাড়বো একদম। আমার তো চেনে না, দেখতে ভদ্র, কিন্তু ভদ্রের আড়ালে আমি যে কি দ্বিতীয়বার দেখা হলে বুঝতে পারবে সে। আমার সাথে কি এই চৈতালির সাথে কি ভাইয়ার নিষেধাজ্ঞা না থাকলে বুঝিয়ে দিতাম কি করার ফল কি হয়। ঘড়ির কাঁটায় এখন 5:10। সোফার এক কোণে বসে মুড়ি খাচ্ছে চৈতালি। তুমি চোখের আড়াল হও, দূরে কিংবা কাছে রাও, গানে তালে ঠোঁট মিলাচ্ছে সে। এরই মাঝে রাগী কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করতেই সেদিকে তাকালো। দেখলো তারই বড় ভাই অগ্নি আয়হান রূপে দাঁড়িয়ে আছে। গান বন্ধ করে ভুরু কুঁচকে বলল, কিছু বললে? ছেলেটিকে আমাকে আগে বললে পারতি তুই রিলেশনে আছিস, তাহলে আমি আমার বন্ধুর ভাইকে পাঠাতাম না। আমার সম্মান কোয়াতে তোর খারাপ লাগলো না চৈতি? প্রেম, তাও আবার আমি? জোকস বলো না তো ভাইয়া। তাছাড়া তুমি যে ছেলের সাথে দেখা করতে বলেছো সেই ছেলেটা এক নম্বরের অসভ্য। জানো আমায় কি বলেছে? বলেছে বিয়ের পর বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না। একবার ভাবো, যে ছেলে বিয়ের আগেই বাচ্চা নিতে চায় না সেই ছেলেটা কেমন হবে? আমার তো মনে হয় ছেলেটার শারীরিক সমস্যা আছে। তুমি জেনে শুনে এই ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ তো ভাইয়া? আমি বুঝি তোমার অন্ন ধ্বংস করছি? আজ বাবা মা বেঁচে থাকলে আমাকে কখনোই অশুভ লোকটার সাথে বিয়ে দিত না। গলা ধরে আসলো চৈতালির। চয়নের মুখের ভঙ্গি পরিবর্তন হলো। রাগান্বিত মুখ হলো সহজ। বোনকে বুকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরেই বলল, কে বলেছে আমার চৈতি আমার অন্ন ধ্বংস করছে? আমার চৈতি আমার জীবন ভীষণ পছন্দের, জীবনের চেয়েও বেশি পছন্দের। তাকে বিয়ে দেওয়ার কথা ভাবলে আমার যে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করবো বল? তুই তো বড় হয়েছিস, বিয়ে তো দিতেই হবে। তুই আমায় কেন বলি না তুই কাউকে পছন্দ করিস? তাহলে আমি রেগে যেতাম না। তোর যাকে পছন্দ তার সাথেই আমি তোর বিয়ে দেব। জানিস তোর বয়ফ্রেন্ড আলিফকে কত মেরেছে? হসপিটালে ভর্তি ছেলেটা, সেজন্য তো রেগে আছি। ভাইয়ের বুক থেকে মাথা উঠিয়ে অবাক কণ্ঠে বলল চৈতালি, কি বলছো এসব ভাইয়া? আমার বয়ফ্রেন্ড নেই আর ওই ছেলেটাকে মেরেছে মানে? ছেলেটা তো নিজেই চাইছে বিয়েটা ভেস্তে যাক, সেজন্যই তো আমার সাথে কি করেছে। চৈতালির কথায় ভরকে গিয়ে ফোন বের করলো চয়ন। একটা ছবি বের করে প্রশ্ন করল, দেখ তো
ছেলেটাকে চিনিস কিনা? চৈতালি ছবিখানা দেখে ঘাড় বাঁকিয়ে বোঝালো সে চিনে না। চয়ন কৌতূহল মুখে বলল, কিন্তু এই ছেলেই তোকে আজ দেখতে যাবার কথা। যদি আলিফ তোকে দেখতে না যেয়ে থাকে, তাহলে রেস্টুরেন্টে যে ছেলেটি গিয়েছে সে কে? সত্যিই তো, তাহলে রেস্টুরেন্টের ছেলেটি কে ছিল? আর কেনই বা লোকটি যাবার সময় রহস্যময় হাসি দিয়ে চলে গেল? আলিফকে মারার কারণ লোকটি নয় তো? ভেবে ভেবে মাথা খারাপ হচ্ছে চৈতালি, কিন্তু কিছুতেই অঙ্ক মিলাতে পারছে না। রাগে গজগজ করতে করতে বলল, আগেই বলেছি চৈতি, ভালো করে অঙ্কটা শেখ। দেখ এখন জীবনের অঙ্ক মিলাতে পারছিস না। পরের দিন সকালবেলা চয়ন এবং চৈতালি পৌঁছালো হসপিটালে। হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা একজন ছেলে শুয়ে আছে। চয়ন মুখের ভঙ্গি সহজ করে ভেতরে প্রবেশ করতেই খ্যাক করে উঠল ফাহাদ। রোমন্থন কণ্ঠে বলল, আবার কেন এসেছিস? আমার ভাইকে মেরে শান্তি পায় নাই তোর বোন? প্রত্যুত্তরে চয়ন বলল, দেখ ফাহাদ, এখানে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। শুধু তোর ভাই নয়, আমার বোনও ভুক্তভোগী। চয়ন যাবতীয় ঘটনা বিশ্লেষণ করল। সব কিছু শুনে ফাহাদ তার ভাইয়ের দিকে তাকালো। আলিফ তখন ভীতু সুরেই বলল, চৈতালিকে আমি বিয়ে করতে পারবো না ভাইয়া। দেখতে যাব এ কথা শুনেই আমার হাত পায়ের অবস্থা নাজেহাল। এখন যদি বিয়ে করি তাহলে তো আমার জীবন শেষ করে দেবে। ভেজাল মুক্ত থাকতে পছন্দ করি। আপনারা বরং ওই ছেলেকে খুঁজে চৈতালির বিয়ে দিয়ে দিন। একাকাশ হতাশ হয়ে ফিরল চয়ন। চৈতালি তখন ডুবে আছে সেই আগন্তুকের মধ্যে। গতকাল অবধি সে যাকে চেনে না, তার নাম পর্যন্ত জানে না, কিন্তু সেই ছেলেটি তাকে পাওয়ার জন্য অন্য এক ছেলেকে মেরেছে। ভাবতে হৃদয়ের গভীর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। বোনের মুখে হতাশার ছাপ দেখে চয়ন জিজ্ঞাসা করল, চৈতি, কি ভাবছিস তুই? ভয় পাবি না, তোর ভাইয়া আছে না। আমি তোর ক্ষতি হতে দেবো না। তাছাড়া দুনিয়া দেখি ছেলের অভাব। আমার বোনের জন্য শত শত ছেলে বাসার সামনে লাইনে ধরে দাঁড়িয়ে থাকবে। তুই নর্মাল মোডে থাক। প্যাঁচামুখ করে থাকলে বাইট দেবো একটা। হাসল চৈতালি। ভাইয়ের কথায় সকল চিন্তা মাথা থেকে সরে গেল। মৃদু হেসে বলল, ফুচকা খাবে ভাইয়া? আমার বোন বলেছে ফুচকা খাবে, তার মানে আমিও খাবো। চল সামনের মোড়ে। ভাইয়ের হাত ধরে এগোতে লাগলো চৈতালি। পৃথিবীতে বাবার পর আরেকটি বিশ্বাসের হাত হলো তার ভাই। কথায় আছে, শুধুমাত্র একজন বড় ভাইই বাবার অভাব পূরণ করতে পারে। ভাইয়ের প্রতি ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই। ভাইয়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই। ড্রয়িং রুমে কোলাহল। চৈতালির আজ কোলাহল একদম পছন্দ হচ্ছে না। আননোন নাম্বার থেকে বিপদ সংকুল একটা বার্তা এসেছে। চৈতালির মন ভয়ে কাবু, পুরো শরীর কাঁপছে ভয়ে। এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। কণ্ঠিত হৃদয় জানান দিচ্ছে সে কি কোনো ভুল করেছে। চঞ্চল হৃদয় উত্তর দিচ্ছে, না চৈতি, তুই কোনো ভুল করিসনি। বাহিরে বাতাস বইছে। জানালার ফাঁক ফোকর দিয়ে বইছে মৃদু মন্দ বাতাস। গায়ের ওড়নাটা অবাধ্য হয়ে দুলছে। সেদিকে চৈতালির মন নেই। তার উদ্বিগ্ন চোখ ফোনের স্ক্রিনে তাকানো। বিয়ে করার ভূত মাথা থেকে ছেড়ে ফেলুন। দ্বিতীয়বার ভুল সংশোধন করার সময় পাবেন না। নিমজ্জিত চোখ জোড়া বার কয়েক দেখল বার্তা। তখনই 3 বছরের একটি ছোট্ট মেয়ে ওড়না টেনে আদু আদু ভাষায় বলল, তুপি তোমাতে ডাকতে মাম্মা তাড়াতাড়ি আতো। কারা এসেছে চাঁদ মামুনি? নানা নান্নু। গায়ের ওড়না মাথায় দিয়ে ড্রয়িং রুমে চলে গেল চৈতালি। কুটুমদের সাথে ভাব বিনিময় করে নিজ রুমে যাবে এমন সময় চাঁদ চৈতির হাত ধরে বলল, তলো তলো আমার তাতে তলো। অন্য একটি রুমে চাঁদ চৈতিকে নিয়ে যায়। রুমের ভেতরে প্রবেশ করতেই দেখলো হোয়াইট শার্ট গায়ে জড়ানো, বেশ লম্বা, দুহাত সামনে রেখে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। প্রশ্নবিদ্ধ চোখে চাঁদের দিকে তাকালো চৈতি। চাঁদ তখন উজ্জ্বল হেসে বলল, মামা টুপির এতেতে। লোকটি সামনে ঘুরে দাঁড়ালো। প্রসারিত ঠোঁটজোড়া চেপে তির্যক চোখজোড়া শান্ত রেখে দুহাত পকেটে রেখে শান্ত কণ্ঠে বলল, কেমন আছেন মিস চৈতালি? চৈতির পুরো পৃথিবী যেন থমকে গেল। সামনে যা দেখছে তা কল্পনা নাকি বাস্তব বোঝার চেষ্টা করছে। আশেপাশে সবকিছু অদ্ভুতভাবে ঘুরছে। লোকটি তখন আবার বিস্তার হেসে বলল, আমায় চিনতে অসুবিধা হয়নি তো আপনার, চৈতি রানী? কাপা কাপা ঠোঁটে উত্তর দিল চৈতি। আপনি? লোকটি তখনও আগের মতো দাঁড়িয়ে থেকে চাঁদের উদ্দেশ্যে বলল, চাঁদ মামুনি, তুমি তোমার আম্মুর কাছে যাও তো।
তোমার ফুপির সাথে কথা আছে। চাঁদ মামুর কথায় এক দৌড়ে রুমের বাহিরে চলে গেল। চৈতালি এখনো হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে, দেখছে সব। মাথার ঠিক কতখানি ওপর দিয়ে যাচ্ছে ঘটনা বুঝে উঠতে পারছে না। লোকটি চৈতালির একদম সামনে এসে সোজাসুজি দাঁড়িয়ে হাত প্যান্টের পকেটে রেখে মুখটা খানিক উঁচু করে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, হঠাৎ সারপ্রাইজ, হজম হচ্ছে না বুঝি? আপনি আমার বাসায়? চাঁদের মামা মানে? ঝুমুরের বড় ভাই আমি, চয়নের বড় শ্যালক। লোকটির সহজ বাক্য, কিন্তু চৈতালির হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে। ঝুমুর সম্পর্কে তার বড় ভাইয়ের বউ। চয়ন এবং ঝুমুরের বিয়েটা হয়েছিল প্রেম করে, সেজন্য চৈতালির মা বিয়েটা মানেনি, ঘর ছাড়া করেছিল চয়নকে। হঠাৎ একদিন সকালে চৈতালি মাকে ডাকতে গিয়ে দেখে মা এখনো ঘুমিয়ে। সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার মহিলা নন চয়নের মা, তাহলে আজ হঠাৎ? চৈতালির মনে তখন বাসা বাঁধে এক ঝাঁক ভয়। কাপা হাতে মায়ের শরীর স্পর্শ করতেই বোঝা যায় মা তার আর বেঁচে নেই, চলে গেছে না ফেরার দেশে। ঠান্ডা শরীরে উষ্ণতা খুঁজে না পেয়ে মেঝেতে লুটে পড়ে। যুবথুবু মুখশ্রী চোখ মুখে বিভৎস ভয় নিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে তাৎক্ষণিক। অতীত স্মৃতি মনে হতেই আবারও কণ্ঠে ভিড় জমালো দৃঢ় উৎকণ্ঠা, বলল, আমার জানা মতে ভাবির ভাই দুজন, একজনকে আমি দেখেছি। আপনি তাহলে সেই ঘাট তেরা এক রোখা বদমেজাজি বদলোকটা? নিজের সম্পর্কে সুন্দর সুন্দর উপাধি পেয়ে নাক মুখ কুচকে রাগী গলায় হুঙ্কার ছেড়ে লোকটি বলল, আমার নাম অক্ষর, আমি মোটেও বদলোক নই। অক্ষর নামটি কানে পৌঁছাতেই স্মরণে আসলো ঝুমুরের কথা। মায়ের মৃত্যুর পর চয়ন তাকে ঢাকার নিজের বাসায় নিয়ে আসে। যেহেতু ঝুমুর সম্পর্কে সে আগে থেকে অবগত নয়, ঝুমুরের কাছ থেকে শুনেছে তারা 3 ভাই বোন। বড় ভাই অক্ষর, তারপর ঝুমুর এবং ছোট ভাই স্বাক্ষর। সেদিন ভাইদের নাম শুনে হেসে কোটি কোটি চৈতালি। ঝুমুরের মা বাবা এবং স্বাক্ষর ব্যতীত আর কাউকে সে চেনে না, জানে না। তবে অক্ষর সম্পর্কে ঝুমুরের কাছ থেকে শুনেছে লোকটা এক গোয়ামি স্বভাবের, সবসময় নিজের মন মতো চলাফেরা করে। কে কি বলল সে ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই তার, এক প্রকার রোবট। ব্যাস এতটুকুই। কোথায় হারিয়ে গেলেন? চৈতালি গম গম গলায় অক্ষরের প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করল, আপনি আমার বিয়ে কেন হতে দিবেন না? আমরা তো একে অপরকে চিনি না, জানি না। সমস্যা নেই, চিনে যাব দুজন দুজনকে। অক্ষরের নির্লিপ্ত উত্তর। তেজশ্রী কণ্ঠে চৈতালি বলল, ইয়ার কি আমি পছন্দ করি না, আমাদের বয়সের পার্থক্য কিন্তু অনেক। তো আপনি কি জানেন পুরুষ মানুষের বয়স ধরা হয় না? কত আর হবে, 13-14 বছরের পার্থক্য। বেশি বয়সের পুরুষরা কিন্তু রোমান্টিক হয়, তাছাড়া তাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে। অক্ষরের খামখেয়ালি কথায় বিরক্ত জমল চৈতালির সফেদ মুখে। অক্ষরের সামনে দাঁড়ানো বিন্দু পরিমাণ আগ্রহ তার নেই। চরণ দুটি দরজার দিকে রাখতেই শান্ত গলায় অক্ষর বলল, আপনার বিয়ে কিন্তু আমার সাথেই হবে, মতে হোক কিংবা অমতে। বর সেজে আমিই দাঁড়াবো আপনার সামনে। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন, আমি ভুলে যাব আপনি আমাদের আত্মীয়। কি করবেন? চয়নকে বলে দিবেন? যান বলুন। চয়ন আপনার কথা বিশ্বাস করলেও ঝুমুর কি বিশ্বাস করবে? জীবনেও না। তারপর কি হবে? ঝুমুর এবং চয়নের সংসার ভেঙে যাবে, ফলে কে ভুগবে? চাঁদ। তখন কিন্তু চাঁদ আপনাকেই দায়ী করবে ওর বাবা মা থেকে আলাদা করার জন্য। সহ্য করতে পারবেন তো? অক্ষরের সহজ সরল হুমকি। চৈতালি তখন গভীর চিন্তায় ডুব দিল। বুঝল অক্ষর গভীর জলের মাছ। রাগ দেখিয়ে তার সাথে পেরে ওঠা যাবে না, বুদ্ধি দিয়ে লড়তে হবে। ভাইয়ের সংসার ভেঙে যাক, এ ধরনের কাজ সে করবে না। চয়ন যেহেতু তার ভাই, সেজন্য তার সব কথাই মেনে নেবে। কিন্তু ঝুমুর অবশ্যই অক্ষরের কথার বিপক্ষে যাবে না। সন্তর্পণে তপ্ত নিঃশ্বাস ছেড়ে মস্তিষ্কে চাপ দিল। আচমকা মুখে ফুটল এক চিলতে হাসি। কণ্ঠে প্রখরতা বজায় রেখে বলল, বেআইসা, এবার জমবে খেলা। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। ভাই ভাবির সম্পর্ক ঠিক রেখেই ওদের সামনে আপনার মুখোশ বের করব আমি। সময়ের অপেক্ষা শুধু। মাথা ঝাঁকিয়ে হাসল অক্ষর। ওটজোড়া চেপে গা জ্বালানো হাসিতে বলল, বেআইন, অযথা বাড়াবাড়ি করে লাভ নেই। চলুন বিয়ে করে ফেলি। আমার সাথে লাগতে এসে নিজে না আবার আমার হৃদয়ের রংধনুর প্রেমের বাড়িতে আটকে পড়েন, তখন কিন্তু বের হওয়া ভীষণ মুশকিল। দেখা যাবে। আপনার মতো বুড়ো লোকের প্রেমে চৈতালি পড়বে না। প্রেমিকের কি অভাব পড়েছে যে বুড়ো বিআইয়ের প্রেমে পড়ব? কপাল আমার এত মন্দ নয়। চৈতালি দ্রুত পা ফেলে রুম থেকে বেরে হয়ে চলে গেল। অক্ষর তখন শান্ত হাসল।
এই হাসিতেই রয়েছে এক ঝাঁক রহস্য। কমলা রঙের ধরণীতে ঝুমঝুমিয়ে আধার নামল। নভমণ্ডলে বুকে ঠাঁই হলো অজস্র নক্ষত্র। সাঁই সাঁই করে বাতাস বইছে। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। অক্ষর তখন ব্যস্ত নিজ কাজে। কাজের বেঘাত ঘটল দরজার সামনে দাঁড়িয়ে থাকা চয়নের শব্দে। ভাইয়া আসবো? চোখ থেকে চশমাটা ল্যাপটপের পাশে রেখে কণ্ঠ স্বাভাবিক রেখে অক্ষর বলল। আসো। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে চয়ন। অক্ষরের চোখে চোখ রাখার সাহস তার কোনো কালেই ছিল না। তার পিছনে একটা কারণ আছে, অক্ষর জানে সে কারণ। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করল। বসো পাশে। এখন বলো, কাজকর্মের কি খবর? ভালো চলছে তো? অক্ষরের পাশে বসলো। চট জলদি উত্তর দিল। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালোই চলছে। আপনার এখানে থাকতে অসুবিধা হচ্ছে না তো? মাথা ঝাঁকিয়ে উত্তর দিল অক্ষর। তারপর বলল, ঝুমুর তোমায় কিছু বলেছে? আমি এখানে কেন এসেছি জানো তো? জি ভাইয়া, আপনি যতদিন ইচ্ছে এখানে থাকুন, আমাদের অসুবিধা নেই। সত্যি কি নেই? হকচকিয়ে উঠল চয়ন। হাত পা তার রীতিমতো কাঁপছে। অনুভব করছে এসি থাকা সত্ত্বেও সে ঘামছে। অক্ষর মনোযোগ সহকারে বোনের স্বামীর দিকে তাকালো। হেসে উঠল মন। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তুমি যেতে পারো, ভয় পাবার কিছু নেই। আমি তোমার বউয়ের বড় ভাই, তাই বলে এত ভয় পাবার কিছু নেই। আমি কি তোমায় দেখে ভয় পাচ্ছি না। তুমিও পেও না। নিশ্চিন্তে ঘুম দাও, সকালে অফিসে যেতে হবে, তাই তো? চয়ন ঘাড় বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মনের গভীরে থাকা ভয়টুকু খানিক কমিয়ে তিক্ততা বিঁধল মুখশ্রীতে। যেন কিছু একটা নিয়ে সে ভীষণ চিন্তিত। ইচ্ছে না থাকা সত্ত্বেও অক্ষরকে থাকতে বলল বাসায়। ঝুমুরকে যদি বলা হয় সে অক্ষরের থাকাকে পছন্দ করছে না, তাহলে শুনতে হবে এক ঝাঁক বকা। শুরু হবে কান্নাকাটি। তাছাড়া অক্ষর যদি জানতে পারে এই বিষয়ে, তাহলে তো হলো। এক আকাশ চিন্তা নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল চয়ন। শান্তির খোঁজ তো সেই কবে হারিয়ে গেছে। চয়ন চলে যাবার পর দরজা বন্ধ করে বিছানার একপাশে বসলো অক্ষর। তৃপ্তিময় হাসি ফুটিয়ে ল্যাপটপে নিক্ষেপ করলো গভীর শান্ত চোখজোড়া। আপনি কি এখন জেগে আছেন বেআইন সাহেব? চৈতালি উদ্বেগ অন্তরিন্দ্রণীয় আচমকা শব্দে খানিক বিরক্ত হলো। কণ্ঠস্বর ভেসে উঠল চকারান্ত শব্দ। মুঠোফোন হাতে নিয়ে পরিচিত বিপসঙ্গুল লোকটির বার্তা পরিদর্শন করে ছুঁড়ে মারল বিছানার ওপর। সাথে সাথে আরেকটি বার্তার টুংটাং শব্দে মুঠোফোন হাতে নিয়ে দেখলো অক্ষর লিখেছে, চাই না সুন্দরী প্রিয়া, চাই না আমি নায়িকা ঐশ্বরিয়া, আমি যে আপনার মতো এক্সপার্ট একটা বুয়া। রাজি হবেন না বেআইন? রাগে ক্ষোভে ফুঁসে উঠল চৈতালি। ফোনটা হাতে নিয়ে মেসেজ পাঠালো। আপনার এই মেসেজ এক্ষুনি ভাবিকে দেখাচ্ছি। ভাবির মুখে আপনার সম্পর্কে যা শুনেছি সবটাই মিথ্যা। আপনি একটা গিরিঙ্গিবাজ। মেসেজ পাঠানোর সাথে সাথে আরেকটি মেসেজ। আমি কাঁচা খেলোয়াড় নই ম্যাম। আপনার মাথায় বুদ্ধি কম আছে। ছোটবেলায় ডিম দুধ পছন্দ করতে না বোঝাই যাচ্ছে। যাই হোক, ঘুমিয়ে পড়ুন। আমাকে সাহায্য করার উপায় সকালে খোঁজার চেষ্টা করবেন। না ঘুমিয়ে থাকলে চোখের নিচে কালি পড়বে, মায়াবী মুখের মায়া কমতে থাকবে, শরীর দুর্বল হবে। এখন আপনার দুর্বল হওয়া চলবে না। শুভরাত্রি। চৈতালি গরম চোখে দেখলো মেসেজ, কিন্তু উত্তর দিল না। ফোনটা বিছানার এক কোণে রেখে ডুব দিল ঘুমের অচিন রাজ্যে। আপাতত অক্ষর নিয়ে সে ভাববে না। তাকে সুস্থ থাকতে হবে, মস্তিষ্ক রাখতে হবে স্বচ্ছ। আকাশের বুক থেকে রাতের আধার নিঃশেষ হয়ে ফুটল আলোক রশ্মি। ভোরবেলায় সূর্যের উদয়ের সময়ে মৃদু সূর্যলোক ছড়িয়েছে পরিবেশে। চৈতালি প্রতিদিন ছাদে আসে ভোরবেলায়। শান্ত কোলাহলহীন পরিবেশ নিঃশ্বাস নিতে। মন খারাপের অসুখটা সাথে সাথে হারিয়ে যায় অসীম দেশে। চোখ বন্ধ করে দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে। ঠিক তখনই অক্ষর তার পিছনে দাঁড়িয়ে বলে, আসুন দুজন মিলে একসাথে নিঃশ্বাস ত্যাগ করি। চৈতালি চোখ মুখে তিক্ততা ফুটিয়ে প্রশ্ন করল, এই সত্যি করে বলুন তো আপনি কি চাইছেন? মতলবটা তো আপনার সুবিধার মনে হচ্ছে না। চৈতালির কানে ফিস ফিস করে অক্ষর বলল, আমাদের সন্তানের জননী বানাতে চাচ্ছি আপনাকে। মতলব কিন্তু অতটাও খারাপ না। খাবার টেবিলে মুখোমুখি বসে আছে অক্ষর এবং চৈতালি। অক্ষরের মুখশ্রী গম্ভীর, সুগভীর শান্ত নেত্র, উষ্টজোড়া নিবৃত। নিগুড় দৃষ্টিতে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে চলছে চৈতালি। রুটির টুকরো মুখে তুলতে যাবে এই মুহূর্তে ঝুমুর উৎসুক উৎফুল্লতায় জড়ানো গলায় বলে উঠল,
আমি ভাবতেই পারছি না দাদা ভাই আমার বাসায় এসেছে, আবার থাকবে কিছুদিন। 5 বছরের বিবাহিত জীবনে কতবার রিকোয়েস্ট করলাম কিন্তু আসেনি। আম্মু যখন বলল দাদা ভাই আমার বাসায় থাকবে, আমি তো থ হয়ে গিয়েছিলাম। আই ক্যান্ট বিলিভ দিস, দাদা ভাই আমার বাসায়। ঝুমুরের কথাকে উপেক্ষা করে চয়ন বলল, ভাইয়া আর কিছু লাগবে? আমার যা দরকার আমি নিজে নিতে পারি চয়ন, অনুমতি কিংবা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। চয়ন অপমান বোধ মুখমণ্ডল চৈতালির চিত্তে আঘাত সৃষ্টি করল। আকুপাকু করে উঠল মন। বাচন ভঙ্গি পরিবর্তন করে কর্কশ কণ্ঠে বলল, অক্ষর ভাইয়া বয়স্ক মানুষ, খাবার দাবার বেশি হলে সমস্যা। এই বয়সে বেশি খেলে বদ হজম হবে। চক্ষু মেলে তাকালো অক্ষর। আবারও বয়স নিয়ে অপমান। হজম হলো না। বয়স কত হবে? 34। চৈতালির বয়স 21 কি 22। খুব বেশি কি পার্থক্য? মোটেও না। তবুও বোন এবং বোন জামাইয়ের সামনে নির্বিকার ভঙ্গিতে খাবার খেলাম। ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই চৈতালির কথা শুনেছে কি শুনল না। ঝুমুর তার দাদাভাইকে প্রচুর ভয় পায়। আশপাশ নজর বুলিয়ে হালকা গলায় চৈতালিকে শুধালো, চৈতি, তুমি নিশ্চয়ই দাদা ভাইয়ের সাথে মজা করেছ। তোমাদের সম্পর্কই তো ইয়ার্কি মস্কারির। কিন্তু যাই বলো না কেন, আমার দাদা ভাই দেখতে ভীষণ হ্যান্ডসাম। সামনাসামনি দেখে বোঝার উপায় নেই দাদা ভাইয়ের বয়স কত। লোকে ভাববে সবে ভার্সিটি শেষ করা তরুণ যুবক। হাসলো চৈতালি। অক্ষর বাঁকা নয়নে দেখল সেই হাসি। মুখমণ্ডলের রাগের আভাস ফুটিয়ে খানিক তেজি গলায় হাঁক ছেড়ে বলল, আমায় নিয়ে রচনা তৈরি বন্ধ কর। আমি সাক্ষ্য নই যে আমার সাথে ইয়ারকায় মস্করা করা হবে। আমি অক্ষর, দ্বিতীয়বার বলতে হবে না নিশ্চয়ই। অক্ষরের কথায় পৃষ্ঠে কথা বলা ঝুমুরের পক্ষে সম্ভব নয়। চুপচাপ প্লেটে মনোযোগ স্থির রেখে অপরাধীর মতো বলল, সরি দাদা ভাই, দ্বিতীয়বার ভুল বলে হবে না। প্লিজ তুমি চলে যেও না। অক্ষর কথা বাড়ালো না। চুপি চুপি নিজের প্লেটের খাবারটুকু শেষ করে উঠে দাঁড়ালো। যাবার আগে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে ভুল হলো না। চৈতালি রয়েস হয়ে বসলো বিছানার মধ্যিখানে। মূলত সে ভাবছে অক্ষরকে নিয়ে। লোকটির মাঝে বিরাজ করছে দুটো সত্তা। প্রথম সত্তা হলো লোকটি ভীষণ রাগী, গম্ভীর, শান্তশিষ্ট, একরোখা। দ্বিতীয় সত্তা হলো লোকটি বেশ চঞ্চল, ঠোঁটকাটা, অসহ্য। লোকটির আসল সত্তা কোনটি? ধীর কণ্ঠে শুধালো, লোকটার সত্তা যাই হোক না কেন, কোনোটাই সুবিধার নয়। সকলের সামনে প্রথম সত্তা, শুধু আমার সামনেই দ্বিতীয় সত্তা। লোকটার মুখোশ তো আমি বের করেই ছাড়বো, যে কোনো মূল্যেই হোক। টুপি টুপি তুমি বিজি? চাঁদকে দেখে মুখে হাসি ফুটলো চৈতালির। বাচ্চাটা একদম পুতুলের মতো। তুলতুলে হাত পা, নরম মুখশ্রী, চোখের মনি লাল কালো রঙের, কৃষ্ণ কালো কেশে দুটো ঝুঁটি, গোলাপি রঙের পাতলা ঠোঁট, রূপকথার সেই ছোট্ট রাজকন্যা। চৈতালি চাঁদের গালে হাত রেখে নরম গলায় বলল, না তো মামুনি, আমি তো বিজি নই। তুমি কিছু বলতে চাও? চাঁদ মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। চৈতালি চাঁদকে নিজের কোলে বসিয়ে ছোট্ট হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কি বলতে চাও মামুনি? আমি তল্প শুনবো, নানা নানির তল্প। জোরে হাসলো চৈতালি। রাজা রানী উচ্চারণ করতে পারে না চাঁদ, সবসময় নানা নানি বলবে। হাসি থামিয়ে বাচ্চাদের মতো মুখ করে বলল, আমার চাঁদ রাজা রানীর গল্প শুনবে? ব্যাস আসো, আজ আমরা গল্প করব। চৈতালি ব্যস্ত হয়ে পড়ল চাঁদকে নিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখে যাচ্ছে অক্ষর। হাতের চামড়া, মুখশ্রী, উদর সবকিছুতে মনোযোগ দিয়ে খুঁত ধরার চেষ্টা করছে। কই, শরীরের চামড়া তো ঢিলে হয়ে যায়নি। আরব তো সুন্দর মুখশ্রী, উদরে ভুঁড়ি বাড়েনি, চোখের দৃষ্টি ঠিকঠাক। তাহলে বুড়ো সে কিভাবে হলো? বলিউড অভিনেতা সালমান খানের বয়স তার থেকে বেশি। কই, তখন তো কেউ বুড়ো বলে না, বরং বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। এসব ভাবতে ভাবতে ঝিম ধরে যায় মাথায়। চিন্তা ভাবনাকে বহু দূরে সরিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলে, যতই বুড়ো বলো না চৈতি, আমার বুড়ি তুমিই হবে। হ্যালো স্যার, তাড়াতাড়ি আসুন প্লিজ, একটা ঝামেলা হয়ে গেছে। অক্ষর সবে চৈতালিকে মেসেজ পাঠাতে যাবে, তাৎক্ষণিক তার মুঠোফোনে জরুরি তলবে কল আসে। ফোনটা কানের কাছে ধরতেই শুনতে পায় সেক্রেটারি স্বর্ণবের আহত কণ্ঠস্বর। তড়িঘড়ি করে রুম থেকে বের হয় অক্ষর। মেইন দরজায় পৌঁছাতে পৌঁছাতে ঝুমুরের উদ্দেশ্যে বলে, আজ আমি বাসায় ফিরবো না, চিন্তা করার প্রয়োজন নেই। জি দাদা ভাই। অক্ষর বেরিয়ে পড়ল। সদর দরজা বন্ধ করল ঝুমুর। রুমে প্রবেশ করে চয়নকে ক্লান্ত মুখে বসে থাকতে দেখে হাত রাখলো চয়নের কাঁধে। চিন্তিত কণ্ঠে বলল,
আজকাল কাজের চাপ খুব বেশি, সমস্যা হয়েছে কোনো? দাদাভাইকে বলবো? সমস্যা হয়নি। অকপটে বলল চয়ন, কিন্তু ঝুমুরের মুখে ভাবভঙ্গি পরিবর্তন হলো না। মাথা চয়নের কাঁধে রেখে হতাশ সুরে বলল, তোমায় চুপচাপ দেখতে আমার ভালো লাগে না, প্লিজ কাজের চাপ কাজেই রাখো, বাসায় এনো না। তোমার হতাশ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। তাহলে তোমার দাদাভাইকে বলো আমার বাসা থেকে চলে যেতে। হতাশ মুখ করে থাকবো না আর। বিচলিত হলো ঝুমুরের নেত্র। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অবাক কণ্ঠে বলল, কি বলছো চয়ন? দাদাভাই চলে যাবে মানে? তোমার দাদাভাইকে আমার এক বিন্দু সহ্য হচ্ছে না ঝুমুর। শিক্ষার বড্ড অভাব ওনার। বোনার জামাইয়ের সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না, সামান্যতম জ্ঞান নেই তার। মুখ ফুলিয়ে শাস্ত্রে ঝুমুর বলল, দাদাভাই তো অমনি গুরুগম্ভীর স্বভাবের, সত্য বলে মুখের উপর। সে তো তোমার বাসায় ঝামেলা করছে না, তুমি কথা না বললেই হলো। রাগান্বিত চয়ন এক ধাক্কায় ঝুমুরকে সরিয়ে দিয়ে ক্ষুব্ধ হয়ে বলল, আগামীকাল সকালেই তোমার দাদাভাইকে বলবে আমার বাসা থেকে বের হয়ে যেতে। আমি ওনার ছায়াও দেখতে চাই না। এই বাড়িটা আদৌ তোমার চয়ন? কি বলতে চাইছো? আমি যা বলতে চাইছি তুমি খুব সহজেই বুঝে ফেলেছ চয়ন। থাক সেসব কথা। বুঝেছি এই সমাজে মেয়েদের মূল্য নেই। একজন মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িকে আপন করতে পারলেও একজন ছেলে সেটা পারে না। আমি তোমার মাকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমায় মানেননি। এই জন্য আমি ওনাকে দোষারোপ করব না। ওনার না মানার কারণ ছিল বলেই উনি মানেননি। চৈতালিকে আমি ননদ কম, ছোট বোন বেশি মনে করি। কিন্তু তুমি, আমার দাদাভাই কিছুদিনের জন্য এসেছে, তাও আবার ইম্পর্টেন্ট কাজে, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারছো না। আচ্ছা, প্রবলেম নেই, আমি দাদাভাইকে ফোন দিয়ে জানিয়ে দেব সে যেন নতুন ফ্ল্যাট কিনে। আমার বাসায় তার থাকার মতো জায়গা হবে না। শেষের বাক্য বলার সময় ধরে আসলো ঝুমুরের কণ্ঠস্বর। অশ্রুবিন্দু গাল বেয়ে ঝরছে। চয়ন স্ত্রীর মুখ পানে তাকালো, ছেদ করে উঠল বুকের ভিতর। ভালোবেসে বিয়ে করেছে। অর্ধাঙ্গিনীর ফর্সা মুখশ্রী অভিমানে লাল আভা ধারণ করেছে। গোপনে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ঝুমুরকে বুকে জড়িয়ে অপরাধীর মতো বলল, সরি বউ, আর বলবো না। তোমায় হার্ট করতে চাইনি। অক্ষর ভাইয়াকে কিছু বলতে হবে না। ভাইয়ার যতদিন ইচ্ছে থাকুক, আমার আপত্তি নেই। তবুও কান্নাকাটি করবে না। আমার জীবনে 4 নারীর কান্নার প্রতি আমি ভীষণ দুর্বল। প্রথমে মা, সে তো আমায় ক্ষমা না করেই চলে গেল অনেক দূরে। চৈতালি যে আমায় চোখের মণি, চাঁদ সে তো আমার দুনিয়া। ঝুমুর, তুমি তো আমার হৃদয়ের রং ধরো, আমার জীবনে আলোক বিন্দু। অন্ধকার থেকে বাঁচিয়েছ। তোমরা 3 জন ছাড়া আমি একদম অপূর্ণ। চয়নের কাঁধে মাথা রাখল ঝুমুর। সুখের রাজ্যে সে হলো রানী। বিড়বিড় করে আওড়ালো, এই জীবনে যারে চেয়েছি অনেক আগেই আমি তারে পেয়েছি। রাতের মধ্যপ্রহর। চৈতালি নিদ্রায় মশগুল। ঘুমের ঘোরে মনে হলো কেউ একজন তার সামনে বসে আছে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো, জানান দিল বিপদের সম্মুখীন হতে চলেছে। পিটপিট করে তাকালো চৈতালি। ড্রিম লাইটের আধো আধো আলোতে অক্ষরকে দেখতে পেয়ে যার ওপর নেই অবাক। অস্থির হয়ে পড়ল মুখশ্রী। বিচলিত মনে প্রশ্ন করল, কল্পনা নাকি বাস্তব? ঘুমের ঘোরে ভুলভাল দেখছি না তো? চঞ্চল হৃদয় জানান দিল সে ভুল দেখছে না। অক্ষর মৃদু হেসে তার সামনে দাঁড়িয়ে আছে। ঝটপট ওড়না গলায় ঝুলিয়ে রাগী গলায় হুঙ্কার ছেড়ে বলল, আপনি আমার রুমে? যুবতী মেয়েদের রুমে আসার আগে যে নক করতে হয় সেটা কি আপনি জানেন না? ঘুমিয়েছিলেন তাই বিরক্ত করতে ইচ্ছে হলো না। অক্ষরের সহজ বাক্য। আপনার মাঝে সামান্যতম লজ্জাবোধ নেই। এখন আমি কি বিরক্ত হইনি? আমি জানতাম নাকি আপনি জেগে উঠবেন? ঘুম ভীষণ পাতলা আপনার। ভাবি বললো আপনি আজ বাসায় আসবেন না। মিথ্যে বলাটা আপনার বুঝি অভ্যাস হয়েছে? কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। দেখলাম আপনার রুমের দরজা খোলা, তাই ভাবলাম ঘুমানোর আগে আপনাকে দেখে চোখের তৃষ্ণা মেটাই। জানেন, ঘুমানোর সময় আপনাকে ফুটন্ত পদ্ম ফুলের মতো লাগছিল। নির্মল, নিষ্পাপ, শিশুসুলভ। বোঝার উপায় নেই। জেগে থাকলে ঝগড়াঝাড়িতে ওস্তাদ। আমি ঝগড়া করি? স্মিত হাসল অক্ষর। যাবার আগে চৈতালিকে রাগানোর জন্য ভয়ঙ্কর কিছু বাক্য ব্যবহার করে চলে গেল। চৈতালি তখন লজ্জায়, অস্বস্তি, বিরক্তি নিয়ে মাথা নিচু করে রাখল। লোকটা 1 নম্বরের ঠোঁটকাটা। চৈতালির ইচ্ছে করছে এই মুহূর্তে লোকটার ঠোঁট জোড়া সেলাই করে দিতে, যেন এ ধরনের কথা আর বলতে না পারে। অথবা লোকটা বোবা হয়ে যায়, কণ্ঠস্বর থেকে শব্দ ভাণ্ডার হারিয়ে যাক, এসব বলেও বিচার দিতে লাগলো সৃষ্টিকর্তাকে। চৈতালির ভাবনার জগতে ছেদ ঘটিয়ে অক্ষর দরজার ওপাশ থেকে মুচকি হেসে বলল, দরজাটা বন্ধ করবেন নাকি আমি আবার আসবো?
আমার কিন্তু সমস্যা নেই। আপনাকে মন ভরে দেখার জন্য 1000 বার দাঁড়িয়ে থাকতে আমি রাজি। আসবো? চৈতালি দিন দুনিয়া বাইরে ফেলে এক দৌড়ে অক্ষরের সম্মুখে দরজা বন্ধ করে দিল। লোকটার বিশ্বাস নেই, সত্যি সত্যি আবারও চলে আসবে। ঋতুরাজ বসন্ত, ফুলে ফুলে ভরা চতুর্দিক। শীতের পাতাঝরা বৃক্ষগুলো অনেকদিন পর নতুন যৌবনে পা রাখল। প্রকৃতির জীর্ণতা মুছতে শুরু করল। মৃত নগ্ন ডালগুলোতে সজীব সবুজ পাতার বিস্তার ঘটল। জাদুময় সকালের মিষ্টি রোদ ছিটকে পড়ল চৈতালির কক্ষে। গতকাল রাতে ভুলে কক্ষের দরজা বন্ধ করেনি, সেই জন্যই তো অক্ষর হুট করে রুমে প্রবেশ করে। মৃদু আলো চোখে মুখে পড়তেই বিরক্তরা হানা দিল অলস শরীরে। দুহাত উপরে তুলে অলস ভঙ্গিমায় বসলো চৈতালি। অক্ষর চলে যাবার পর বিছানায় গড়াগড়ি করে কখন যে ঘুমিয়ে পড়েছে বোঝেনি। বিছানা থেকে চরণ দুটি মেঝেতে ফেলতেই দৃষ্টি পড়ল সাইড টেবিলের ওপর। দুটো লাল টুকটুকে গোলাপ, সাথে চিরকুট। ভুরো কুচকে চিরকুট হাতে নিয়ে মনোযোগ নিয়ে পড়ল। অনুরাগী কন্যা, আপনি জানেন রাগ করলে আপনাকে ভয়ঙ্কর রূপবতী মনে হয়। নয়ন জুড়িয়ে যায় আমার, ইচ্ছে করে বারংবার তাকিয়ে থাকি। অনিন্দনীয় মুখশ্রী প্রসিদ্ধ করে আমার অন্তরিন্দ্রিয়। ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপের বেশ সুনাম। আমাকে গ্রহণ করবেন না জানি আমি, কিন্তু গোলাপ দুটোর কোনো দোষ নেই। আপনার স্পর্শ সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল আগ্রহ পোষণ করেছে গোলাপ দুটো। অনুগ্রহ করে গোলাপ স্পর্শ করে ওদের মনের বাসনা পূরণ করে দিন। এটি আপনার ভাষ্যমতে অসভ্য লোক। চৈতালি মনোনিবেশ সহকারে চিরকুট পড়ল। খুশি নাকি বিরক্ত তার মুখে দেখে বোঝা গেল না। চিরকুট বইয়ের ভাঁজে রেখে গোলাপ দুটো হাতে নিল। ভাবনা চিন্তা ছাড়াই এগোতে লাগলো অক্ষরের কাছে। আজ সে এসপার ওসপার করেই ছাড়বে। লোকটির সীমার মাত্রা দিন দিন বেড়েই চলছে। জোর করে কিংবা বিরক্ত করে ভালোবাসা হয় না। আজ লোকটিকে বোঝাবে সে, ভালো করে বুঝিয়ে আসবে। মনে মনে অনেক কথা সাজালো চৈতালি। এখন শুধু অক্ষর বোঝে কিনা সন্দেহ। অক্ষর পায়ের ওপর পা তুলে বাবু আয়ান নিজ কক্ষেই বসে আছে, দৃষ্টি ল্যাপটপ সীমায়। ব্লুটুথ অন করে কাউকে নির্দেশ দিচ্ছে। হুট করে চৈতালি তার সামনে চলে আসবে ঘুণাক্ষরেও টের পায়নি। দ্রুত হাতে ল্যাপটপ বন্ধ করে ব্লুটুথ অফ করে বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি এখানে হুটহাট আসার কারণ? চৈতালি ল্যাপটপে দৃষ্টি নিক্ষেপ করে হতবিহ্বল গলায় প্রশ্ন করল। আপনি কি করছিলেন? অক্ষর দ্রুত নিঃশ্বাস ছাড়ল। চৈতালি কিছু দেখেছে কিনা বুঝে ওঠার চেষ্টা করল। মনে মনে রেগে উঠল নিজের ওপর। জরুরি কাজকর্ম করার সময় দরজা বন্ধ করতে হয়, মন সত্তা জানান দিল। চৈতালি সন্দেহ নজরে আবারও বলল, আমার দেখে দ্রুত ল্যাপটপটা কেন বন্ধ করলেন? আপনাকে দেখে না সুবিধার মনে হচ্ছে না। বলুন কি করছিলেন এতক্ষণ আপনি? অক্ষর বুঝলো চৈতালি কিছু দেখেনি। ওকে দেখে ল্যাপটপ বন্ধ করে দেওয়ায় সামান্য সন্দেহ করেছে। অনেক বড় বিপদ সংকেত। নিঃশেষ হওয়ার দীর্ঘশ্বাস ছাড়ল চৈতালির গোপনে। ঠোঁটের কোণায় প্রবাহিত হলো চমৎকার হাসি। সাবলীল অথচ অনৈতিক একটি বাক্য ব্যবহার করল। আপনি যা ভাবছেন তেমন কিছু আমি দেখিনি। আমি ভীষণ ভদ্র ছেলে। থমথমে খেলে গেল চৈতালি। অবাক গলায় বলল, মানে? ভ্রুজরা এক বিন্দু করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দিল, শিশু সেজে লাভ নেই। ছি বেআইন, আপনার চিন্তা ভাবনা কত বাজে। আমার মতো নির্দোষ নিষ্পাপ ভদ্র ছেলেকে নিয়ে বাজে চিন্তা করতে আপনার হৃদয় বাঁধল না? এজন্যই বললাম চলুন বিয়ে করে ফেলি। খারাপ চিন্তা ভাবনা সব সময় মুছে যাবে মন থেকে। চমকানো নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক দৌড়ে অক্ষরের কক্ষ ত্যাগ করলো চৈতালি। লোকটি দিনকে দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। ছি, কত খারাপ মন মানসিকতা। লজ্জায় পুরো শরীর কাঁপছে চৈতালির। সে তো জিজ্ঞাসা করেছে কি করছিল। তাকে দেখে লোকটি অতি দ্রুত ল্যাপটপ বন্ধ করলো, সেজন্য সন্দেহ নিয়ে প্রশ্ন করলো। কিন্তু লোকটি কি বলল? কান্না পাচ্ছে ভীষণ। লোকটির সামনে সে আর যাবে না। কথাবার্তার লিমিট না থাকা লোকের সামনে সে পড়বে না। এক্ষুনি সে দরজা আটকিয়ে কক্ষে বসে থাকবে। লোকটি যতক্ষণ না পর্যন্ত বাসা থেকে বের হবে ততক্ষণ পর্যন্ত সে কক্ষ থেকে বের হবে না, কিছুতেই না। অক্ষর চয়নের সামনে বসে আছে। চোখে মুখে বিভৎস ভয় চয়নের, কিন্তু অক্ষর শান্ত স্বাভাবিক। ঢোক গিলে চয়ন বলল, এনিথিং রং ভাইয়া? আমি হঠাৎ ডাকলেন কেন? সুগারও কণ্ঠে বলল অক্ষর। দায়িত্ব কর্তব্য পালন করতে না পারলে কেন নিতে চাও সেই দায়ভার? যদি নিতে নাই পারো তাহলে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে চেও না। আপনার কথা বুঝলাম না ভাইয়া। অক্ষর ল্যাপটপ চয়নের সামনে ধরল। ল্যাপটপে দৃষ্টিপাত করেই নেত্রদয় আগুন জ্বলে উঠল।
মুখমণ্ডলে ছিটকে পড়ল আগুনের ফুলকি। দিশা হয়ে ক্ষুব্ধ কণ্ঠে খ্যাক করে বলল চয়ন। দুনিয়ার আলো সে অনেক দেখেছে, আজকের পর থেকে আর দেখবে না, আমি দেখতে দেব না। ভাইয়া, আমি আমার দায়িত্ব কর্তব্য আপ্রাণ চেষ্টায় পালন করব। আজকের পর ভুল ত্রুটি আপনি খুঁজে পাবেন না। চয়ন চলে গেল। অক্ষর দুহাত মাথার উপরে রেখে শান্ত ঠোঁটে রহস্যময় হাসি দিল। অস্পষ্ট ভাষায় বলল, গোলাপের সুঘ্রাণ নেয়ার জন্য প্রথমে গোলাপের কাঁটার সম্মুখীন হতে হয়। চয়ন, তুমি কিন্তু এখনো কাঁটার সম্মুখীন হওনি, কিন্তু হবে, খুব তাড়াতাড়ি হবে। তাছাড়া আমার গোলাপ আমায় যতই কাঁটা ছাড়ুক আমি সহ্য করে নিব। গোলাপ ধরতে হলে কাঁটার আঘাত সহ্য যে করতেই হবে। জানালার সামনে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে চৈতালি। আজ তার মনে লজ্জারা বাসা বেঁধেছে। ছোট থেকেই গ্রামে থেকেছে। চুপচাপ ধরনের মেয়ে সে। কোনো কালে ছেলে বন্ধু বানাতে পারেনি। কোনো ছেলে কথা বলতে আসলে কণ্ঠস্বর শুকিয়ে কাঠ হয়ে যেত। আমতা আমতা করে কথা বলতো। সবসময় একা একা থাকতে ভীষণ পছন্দ করত। ছোটকাল অবধি তার মাত্র একজন বান্ধবী ছিল, কিন্তু শহরে চলে আসার পর কয়েকদিন বন্ধ করে নিজেকে বন্দি করে রেখেছিল। তখন ঝুমুর ছিল তার সঙ্গে। ধীরে ধীরে মায়ের চলে যাওয়ায় কষ্টটা সামলে ঝুমুর ও চাঁদের সাথে বেশ সখ্যতা স্থাপন করলো। শহরে আসার পর চয়ন ভালো একটি ভার্সিটি ভর্তি করিয়ে দেয় তাকে। ক্লাসে প্রথম দিন চয়ন ভার্সিটি নামিয়ে চলে যায় নিজ কাজে। চৈতালি তখন দিশেহারা হয়ে পড়ে। এত বড় ভার্সিটি, কতগুলো বিল্ডিং, সবগুলো বিল্ডিংয়ে চোখ বুলিয়ে দেখতে পায় এক জায়গায় লেখা বাংলা বিভাগ। লেখাটা দেখে সেদিকে পা বাড়ায়, কিন্তু অনেকগুলো রুম থাকায় বুঝতে পারে না তার ক্লাস কোনটায় হয়। তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকে একটি মেয়ে, বেশ লম্বা, সিমসাম দেহ নিয়ে কারো সাথে তর্ক করছে। চৈতালি ঘাবড়ে যায়। মেয়েটা যদি সিনিয়র হয় তাহলে তাকে শাস্তি দেবে কিনা। গলা ঝেড়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপু, বাংলা বিভাগের প্রথম বর্ষের ক্লাস কোথায় হয়? না তাকিয়ে উত্তর দিল মেয়েটি, ফ্লোরের সেকেন্ড রুম। ধন্যবাদ। ব্যাস এতটুকু বলেই সে চলে আসে ক্লাসরুমে। কিন্তু রুমে প্রবেশ করার পর তার চক্ষু চড়াক গাছ। সেই মেয়েটা বসে আছে ক্লাসরুমে, প্রথম বেঞ্চে দখল করে আছে। চৈতালিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি প্রশ্ন করল, আজ আমায় দেখতে ভূতের মতো লাগছে নাকি অন্য জগতের প্রাণী? আশ্চর্য হয়ে বলল চৈতালি, তুমি না বাইরে ছিলে? আমি আসার আগেই চলে এসেছো? তোমায় তো দেখিনি সিঁড়ি বেয়ে উঠতে। অট্টহাসিতে ফেটে যায় মেয়েটি। চৈতালিকে ধরে তার সাথে বসিয়ে বলল, যাকে দেখেছো ওইটা আমার কার্বন কপি, মানে যমজ বোন, কান্তা। মানুষের নাম কান্তা হয় চৈতালি জানত না। তারা তো মাছের মাথার সাথে কাটা অংশে থাকা যেটা থাকে ওইটাকে কান্তা বলে। শহরের মানুষজন আজকাল আজীব আজীব নাম রাখে। প্রথম শুনে তাজ্জব বলতে হয়। মেয়েটি তখন আবার বলে ওঠে, আমি শান্তা, আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু কান্তা শান্ত প্রকৃতির। তবে যখন রাগ ওঠে তখন মা উড়োচণ্ডী হয়ে যায়। চৈতালিকে ভীষণভাবে মনে ধরে শান্তার। সেদিনের পর থেকে চৈতালির জীবনে দুজন যুক্ত হয়, শান্তা ও কান্তা। তাদের মধ্যে এখন বেশ সখ্যতা। তিনজন তিনজনকে ছাড়া কিচ্ছুটি বোঝে না। শান্তার মাধ্যমে সে অনেক কিছু শিখতে পায়। গ্রামের সেই হালাভোলা মেয়েটি এখন শহরের মানুষের সাথে খাপ খাইয়ে মেলার চেষ্টা করে। বুঝতে পারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। গোপনে ছোট্ট দম ছেড়ে ফোন দেয় কান্তাকে। এই যে ম্যাডাম, আপনাকে ইচ্ছে করছে এক্ষুনি ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে পচা পানিতে ফেলে দিতে। 2 সপ্তাহ পর ফোন। হ্যাঁ, আমরা কতবার ফোন দিয়েছি জানেন? রিসিভ কেন করেননি? বিয়ে শাদী করে ফেললেন না তো আবার? শান্তা ফোন রিসিভ করে বক বক করে চলল। চৈতালি ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে পড়ল, তোদের দাওয়াত না দিয়ে যদি বিয়ে করি তাহলে আবার সংসার টিকবে বল? তোরা তো উঠতে বসতে বদদোয়া দিবি। বিয়ে করলে অবশ্য তোদের দাওয়াত দিতে ভুলবো না। বদদোয়া নিয়ে আর সংসার করা যাবে না, বুঝলি? শান্তা জোরে হাসতে লাগলো। কান্তা ফোন নিয়ে ধীর কণ্ঠে বলল, ফোন রিসিভ করিসনি কেন? কোনো সমস্যা? দোস্ত, সমস্যার গডফাদার আমার বাড়িতে হাজির। তোদের একটা হেল্প লাগবে। দুজনে চমকানো কণ্ঠে শুধালো, কি হেল্প? চৈতালি মনে মনে বাক্য সাজিয়ে চুপি চুপি বলল। শান্তা তখন উৎসাহিত কণ্ঠে বলল, এটা কোনো সমস্যা? আমি তুড়ি মেরে সব ঠিক করে ফেলবো। শালাকে আমার সামনে হাজির করে শুধু। ওপাশ থেকে কান্তা মৃদু ধমক দিল শান্তাকে। বলল, স্ল্যাং শব্দ উচ্চারণ করবি না শান্তা, বাবা শুনলে বকবে। বাবার সামনে কে বলল? তুই তো আবার বিভীষণ, বললেও বলতে পারিস। হারে বজ্জাত মেয়ে।
আবহাওয়া গরম, সেজন্য চট করে ফোন কেটে দিল চৈতালি। এখন নিশ্চয়ই দু বোনের মধ্যে বিরাট যুদ্ধ হচ্ছে। যুদ্ধের পরিণতি শেষ পর্যায়ে দাঁড়াবে 5 মিনিট কেউ কারোর সাথে কথা বলবে না, কিন্তু 5 মিনিটে পেটের ভেতর তাদের সাইক্লোন শুরু হবে। তাদের ভাষ্যমতে তখন নাকি তাদের পেট ফুলে যায় শব্দ ভাণ্ডার জমে থাকার জন্য। অক্ষরের রুমে আবারও আসলো চৈতালি, তবে এবার দরজায় শব্দ করে এসেছে। অক্ষর বেশ কিছুক্ষণ চৈতালিকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলো। বুঝলো মেয়েটা তাকে ফাঁসানোর জন্য ফাঁদ তৈরি করেছে। বইয়ের পাতার মতো পড়া যাচ্ছে চৈতালির নেত্র। ঠোঁট চেপে হাসলো অক্ষর, অকপটে বলে ফেলল, বিয়ে করার জন্য প্রপোজ করতে এসেছেন ম্যাম? শরীর জ্বলে উঠল চৈতালির, তবুও নিজেকে ধাতস্থ করে বলল, আমাকে নিয়ে ঘুরতে যাবেন? বিয়ের আগে আপনার সম্পর্কে জানতে চাই আমি। আপনারও দরকার আমার সম্পর্কে সবকিছু জানা। অক্ষরের ভীষণ হাসি পাচ্ছে এবার। অট্ট হাসিতে ফেটে পড়তে ইচ্ছে করছে, কিন্তু সে সেটা করল না। চৈতালির ফাঁদে ইচ্ছে করেই পা বাড়ালো। সেও জানতে চায় মেয়েটা কি করতে চাইছে, তাই বলল, যেতে সমস্যা নেই আমার, কিন্তু ঝুমুর মনে খটকা লাগবে না ওর? দ্রুত বলল চৈতালি। আপনি আগে কাজের কথা বলে বেরিয়ে পড়বেন, আমি অন্য কিছু বলে 5 মিনিট পর বের হব। তাই হবে ম্যাম, আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নাই। বুকের ওপর হাত রেখে বলল অক্ষর। কমলা রঙের ঐশ্বর্যল জলজল করছে অন্তরিক্ষ। সাই সাই করে মৃদু মন্দা হাওয়া পুলকিত করছে চিত্ত। কাঠের বেঞ্চে পাশাপাশি বসে আছে অক্ষর ও চৈতালি। ওড়না হাতে বারংবার পেঁচিয়ে ঐকান্তিক ভেবে চলছে। মুখশ্রীতে চিন্তার ছাপ। শান্তা ও কান্তা এখনো পৌঁছায়নি। নির্জন পরিবেশে অক্ষরের সাথে থাকতে অস্বস্তি হচ্ছে তার। ধসে পড়া আরেকটি ব্রেঞ্চের পানে কঠোর দৃষ্টি নিক্ষেপ করছে বারবার। গলা কেশে চৈতালির ধ্যান ভাঙ্গিয়ে অক্ষর বলে উঠল, চুপচাপ প্রণয় করা যায়? হতাশ গলায় উত্তর দিল চৈতালি। আমি কিন্তু এখন বেশ সিরিয়াস মুডে আছি। সত্যি করে বলুন তো আপনার উদ্দেশ্যটা কি? আপনাকে বিয়ে করা। আমাকে চেনেন আপনি? হাতে কোনো কয়েক দিনে আমার প্রেমে পড়ে গেলেন। বিশ্বাস করব আমি ভাবলেন কি করে? কে বলেছে আপনার সাথে আমার কিছুদিনের পরিচয়? আমি আপনাকে 4.5 বছর ধরে চিনি, জানি। আশ্চর্য হলো চৈতালি। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে বলল, বানোয়াট কথা বলবেন না। ভাইয়ার বাসায় এসেছি 6 মাস হলো। 6 মাসে আপনাকে আমি কখনোই দেখিনি। 4.5 বছর ধরে চেনেন, আমি অবুঝ নই, বুঝলেন আপনি? কে বলল আপনাকে আমি ঢাকায় দেখেছি? আমি তো আপনাকে আপনার গ্রামে দেখেছি, তখন আপনি 10ম শ্রেণীতে পড়েন। আমার বিশ্বাস হয় না। দুর্বল নয়নে তাকালো অক্ষর, দৃষ্টিতে আফিম মেশানো। চৈতালি কয়েক সেকেন্ড তাকিয়ে সরিয়ে ফেলল দৃষ্টি। অক্ষর তখন উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার মা আমাকে ভালো করে চিনতেন, জানতেন? মায়ের কথা কানে আসতেই আঁতকে উঠল বুক। কৌতূহল কণ্ঠে বলল, আপনি আমার মাকে চিনতেন? চিনতাম বলে ভুল হবে, ওনাকে আমি ভালো করেই চিনতাম, এমনকি অনিও। কিভাবে? মা তো কোনোদিন আপনার কথা আমায় বলেনি। যেখানে ভাইয়া ভাবিকে মা মেনে নেয়নি, সেখানে আপনাকে মা চিনতো? আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনার ভাইকে না মানার জন্য একটা কারণ আছে ম্যাম, সেটা এখন বলবো না, সময় হলে সবকিছু জানতে পারবেন। কিভাবে আপনার মায়ের সাথে আমার পরিচয়, সবকিছুই সময় হলে জানতে পারবেন। অপেক্ষার ফল মিষ্টি হয়। একঝাঁক রহস্য নিয়ে কথাগুলো বলল অক্ষর। চৈতালির মন তখন উৎসুক করছে সবকিছু জানার। প্রশ্ন করতে যাবে ঠিক সেই সময় শান্তা ও কান্তা এসে হাজির। অক্ষরের পাশে বসলো শান্তা, তারপর ভাব নিয়ে প্রশ্ন করল, চাচা, আপনার বয়স কত? এক পা কবরে আরেক পা টানে, শেষ বয়সে ইফটিজিং করতে ভয় হলো না? জাহান্নামের ভয় নেই মনের ভিতর? আচমিক অসহ্য কথাবার্তায় বিরক্ত হলো অক্ষর। শান্তা কান্তাকে সে খুব ভালো করেই চেনে। চৈতালির ভালো বান্ধবী তারা। কান্তাকে নিয়ে সমস্যা না থাকলেও তার ওই কার্বন কপি শান্তাকে নিয়ে বিরাট সমস্যা অক্ষরের। ভাগ্যিস দুনিয়াতে এই একটা পিছই ল্যান্ড করেছে। কান্তা যদি শান্তার মতো হতো তাহলে ভেসে যেত বাংলাদেশ। নিজের রাগকে দমিয়ে উত্তর দিল, কিছুদিন আগে ভার্সিটির স্যারকে প্রপোজ করেছেন। ওনার বয়স কত জানেন? 40, 2 বাচ্চার বাবা। ওনাকে চাচা ডাকলেন না কেন? ইদানিং শুনছি স্যারকে দেখলে হার্টের ব্যায়াম হয়। আমার থেকে তো বয়স তার অনেক বেশি। শান্তা অক্ষরের কথায় হকচকায়, ভরকায়, চমকায়। তার সম্পর্কে বিস্তারিত জানতা, লোককে জ্বালাতে এসে নিজেই জ্বলে পড়ে শেষ। তবুও আশা নাসরে কানে কানে বলল, এই বয়সে বিয়ে করলে 2 দিন পর পরলোক গমন করবেন। তখন আমার বান্ধবীর কি হবে? বেচারি না পাবে স্বামীর সোহাগ, না পাবে স্বামী। এত বড় অবিচার তো বেচারির সাথে করা যায় না।
অক্ষরের ইচ্ছে করছে মেয়েটাকে ধরে চড়িয়ে চড়িয়ে পরলোকে পাঠাতে, কিন্তু ধৈর্য ধরার বিশেষ গুণ আছে তার। সেজন্য নিজেকে নিয়ন্ত্রণ করে বিড়বিড় করে বলল, আপনি তো বদ মহিলা, বান্ধবীকে বিধবা বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বর্তমানে দুনিয়াতে নিঃশ্বাস নিচ্ছি, শান্তি হচ্ছে না আপনার? বিধবা বান্ধবী দেখতে চান? হতবিহ্বল গলায় শান্তা বলল, 2 দিন পর ব্যাটারির চার্জ কমে যাবে, তবুও আপনার বিয়ের শখ যাচ্ছে না। সঠিক বয়সে বিয়ে করলে 10 বাচ্চার বাপ হতেন। এবার ধৈর্যের শেষ পর্যায়ে চলে গেছে অক্ষর। দাঁতে দাঁত চেপে বলল, জয়কে চিনেন? জয় কিন্তু আমার বন্ধু, বয়স আমার সমান। জয়কে ফোন দিয়ে বলতে হবে ব্যাটারির চার্জ কমে যাবার কাহিনী। এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো শান্তা। কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ জয়কে কিছু বলবেন না। আমি শান্তা নই, কান্তা। বিজয়কে বলবেন চার্জার কাহিনী। এক দৌড়ে পালালো শান্তা। কান্তা ঠায় হয়ে দাঁড়িয়ে রইল, বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। কাহিনী সাজালো এক, হলো আরেক। শান্ত হয়ে চশমাটা ঠিক করে অক্ষরের উদ্দেশ্যে বলল, আমি কান্তা ভাইয়া, জয় কিংবা বিজয়কে কিছু বলতে হবে না। আমরা বুঝেছি আপনি আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। চৈতালির দোস্ত শোন, ছেলেদের বয়স কিছু না, দেখতে কেমন সেটাই আসল। অক্ষর ভাইয়া দেখতে খুবই সুন্দর, তোর সাথে ভালো মানাবে। বিয়ে করে সংসার শুরু করে দে। বেস্ট অফ লাক ডেয়ার। কান্তা চলে গেল। চৈতালি তখন সশব্দে নিঃশ্বাসে অক্ষরের দৃষ্টি রাখল। লোকটা ঠোঁট চেপে হাসছে। তৈরি করা ফাঁদে নিজেই আটকে চটপট করছে, বুঝতে সময় লাগলো না। হতাশ কণ্ঠে প্রশ্ন করল, জয় বিজয় আপনার লোক, তাই তো? মাথা ঝাঁকালো অক্ষর। শান্তা ও কান্তার সাথে যখন চৈতালির ভালো সখ্যতা গড়ে ওঠে, তখনই তার দুজন কাজের মানুষকে পাঠায় যমজ বোনদের সাথে প্রণয় করতে। জয় ও বিজয় যমজ ভাই। যমজ ভাইরা তখন উৎসাহিত হয়ে প্রেমে পড়ে যমজ 2 তরুণীর। শান্তা ও কান্তা ভাবেনি তাদের জীবনে যমজ ভাইদের আগমন ঘটবে। কৌতূহল বশত তারাও প্রেমে পড়ে যায়। তখন চৈতালির খোঁজ খবর পাওয়া আরও সহজ হয়ে দাঁড়ায়। ওদের মাধ্যমেই জানতে পারে চৈতালিকে পাত্রপক্ষ দেখতে আসবে, চয়নের বন্ধুর ভাই। ব্যাস, সে তার মতো করে পরবর্তী প্ল্যান করে কাজে লেগে পড়ে। চলুন বাদাম খাওয়া যাক, চুপচাপ থাকতে ভালো লাগছে না। অক্ষরের কথায় সায় দিল চৈতালি। চৈতালির মনে এখন নানান চিন্তা। আকাশসম প্রশ্ন কিলবিল করছে মাথায়। সবকিছুর উত্তর একমাত্র অক্ষর দিতে পারবে। রহস্যর বেড়াজাল ছিন্ন করার জন্য হলেও অক্ষরের সাথে তা ভালো ব্যবহার করতে হবে। অক্ষরকে কিভাবে তার মা চিনে, ভাইয়াকে না মানার কারণ, সবকিছু জানতে হবে। তাছাড়া ভাইয়া কেন এই লোকটাকে ভয় পায়। তবে হ্যাঁ, চৈতালি খেয়াল করেছে চয়ন অক্ষরকে সহ্য করতে পারে না। ভয়টা অন্য কিছু, কিন্তু কি? অফিসের এক কোণে মাথায় হাত রেখে বসে আছে চয়ন, চোখ মুখে ক্লান্তি। বাসা থেকে বের হয়ে সোজা গিয়েছিল একজনের খোঁজ নিতে। আফসোস, লোকটা লাপাত্তা। কোনো খোঁজ খবর না পেয়ে হতাশ হয়ে ফিরল সে। কোথায় গিয়েছে কেউ জানে না। চয়ন ভাবছে লোকটা আদৌ বেঁচে আছে কিনা। স্যার, আপনার কোল্ড কফি। টেবিলে রেখে যাও। কফি দিয়ে লোকটি বের হতেই চয়ন প্রশ্ন করল, স্যার গতকাল কোথাও বেরিয়েছিলেন? জি স্যার। কোথায়? আমাকে সাথে নিয়ে যায়নি, উনি একাই চলে গিয়েছেন। হতাশ গলায় বলল চয়ন। তুমি যেতে পারো, স্যারকে বলো না আমি ওনার কথা জিজ্ঞেস করেছি। ওকে স্যার। চয়নের মাথা ব্যথা করছে ভীষণ। গতকাল রাতে অক্ষরে দেখানো ভিডিওটা হলো ব্যথার কারণ। একজন ছেলে অ্যাসিড নিয়ে ঘুরছে ঝুমুরের পিছন। ঝুমুরকে দেখা যাচ্ছে চাঁদকে নিয়ে শিশু পার্কে ঘোরাঘুরি করছে। অ্যাসিড ছুড়বে ঠিক সে সময় স্বর্ণব এসে লোকটাকে ধরে। অ্যাসিড গিয়ে পড়ে স্বর্ণবের হাতে। ঝুমুর ও চাঁদ তখন রিক্সা চড়ে বেরিয়ে পড়ে পার্ক থেকে। এতটুকু ভিডিও দেখেই চয়নের মাথা গরম হয়ে যায়। পার্কের সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়ে এই ভিডিও। আমি জানি ছেলেটা নিখোঁজ হওয়ার পেছনে আপনি রয়েছেন স্যার। হলপ করে বলতে পারি ছেলেটি দুনিয়াদার বেঁচে নেই। শাওয়ার নিয়ে চুল ছেড়ে বসে আছে চৈতালি। অক্ষরের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে সে, কিন্তু অক্ষর আসেনি। জরুরি কাজে কোথাও বেরিয়ে যায় অক্ষর। সন্ধ্যা ঘনিয়ে রাত, তবুও বাসায় ফেরেনি। চৈতালি চটপট করছে কখন লোকটি বাসায় আসবে। সে গিয়ে জিজ্ঞাসা করবে অনেক কথা। রহস্য না জানা অবধি তার শান্তি হচ্ছে না।
টুপি টুপি এটা তোমার? চাঁদের হাতে একটি প্যাকেট। চৈতালি প্যাকেট হাতে নিয়ে ভুরু কুচকে জিজ্ঞাসা করল, কে দিয়েছে মামুনি? পাপা, আমরা বেলাতে যাবো। ঘুরতে যাবে, ভালো কথা, কিন্তু কোথায়? নানার বালি। চৈতালির কপালে ভাঁজ পড়ল। হঠাৎ চাঁদের নানার বাড়িতে কেন যাবে? কে বলেছে মামুনি? চাকু মামা এসেছে, নিয়ে যাবে। আমরা সকালে বেল হব। ওড়না মাথায় দিয়ে চৈতালি ড্রয়িং রুমে চলল। স্বাক্ষর বসে আছে। চৈতালিকে দেখে প্রসারিত হেসে জিজ্ঞাসা করল, কেমন আছো চৈতি? জি ভালো, আপনি? ভালো। মনে মনে হাসল চৈতি। স্বাক্ষরের বড় ভাই অক্ষর তাকে আপনি বলে সম্বোধন করে, আর ছোট ভাই তুমি। তবে দুই ভাইয়ের হাসিটা বেশ চমৎকার। ঠোঁট চেপে ধরে হাসে। কথার মাঝে ভ্রু কুঁচকে ফেলে ঝুমুর বলল, চৈতি, বাবার শরীর খুব খারাপ, আমাদের দেখতে চেয়েছে। কিন্তু ভাবি, আমার তো ইনকোর্স পরীক্ষা শুরু হবে। চয়নকেও যেতে বলেছে বাবা। তাহলে তুমি বাসায় দাদা ভাইয়ের সাথে থাকতে পারবে? অক্ষরের কথা শুনে বিস্ময়ে গেল চৈতালি। বাবার অসুখ সবাই যাবে, কিন্তু এই লোকটা যাবে না। কিন্তু কেন? আঙ্কেলের শরীর খারাপ, অক্ষর ভাইয়া যাবে না? উনি তো বড় ছেলে। বাবার সাথে দাদা ভাইয়ের সম্পর্ক ভালো নয় চৈতি। তাই বলে অসুস্থতার কথা শুনে বাবাকে দেখতে যাবেন না? কেমন কথা এটা? স্বাক্ষর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আফসোস কণ্ঠে শুধালো, তবে অন্যরকম চৈতি, ওর মন মতো কাজ করে, কারো কথা শোনে না, যখন যা ইচ্ছা তাই করে। হয়ে গেছে, আমরা এখন আর চমকাই না, বরং দাদা ভাই আপুর বাসায় থাকবে বলে আমরা আশ্চর্য হয়েছি। চৈতালি কথা বাড়ল না। অক্ষরের বিষয়ে যাবতীয় কার্যকলাপে সে অবাক হচ্ছে। নিত্য নতুন লোকটির প্রতি সন্দেহ সৃষ্টি হচ্ছে। রহস্য ঘেরা লোকটি, যার প্রতিটি লোমকূপে শুধুই রহস্য আর রহস্য। চাঁদের নানার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে সবাই, অক্ষর এবং চৈতালি ব্যতীত। চয়নের ইচ্ছে ছিল না চৈতালিকে একা রেখে যাওয়ার, কিন্তু বাধ্য হয়েই যেতে হচ্ছে। দুপুরবেলা নিজ কক্ষে বসে আছে চৈতালি। অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। পুরো বাসায় মাত্র দুজন লোক। চয়ন অবশ্য কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে, বলছে, আমি আগামীকাল চলে আসবো, ভয় পাবে না। অক্ষর ভাইয়ের আগিয়ে থাকলেও খারাপ না, তারপরও ভয় থাকলে রুম থেকে বের হওয়ার দরকার নেই। রান্নাবান্না করতে হবে না, হাত পুড়িয়ে ফেলবি। অনলাইন থেকে অর্ডার করিস। আর শোন, সব দিকে নজর রাখিস, সন্দেহ নজর দেখতে পেলে অক্ষর ভাইকে বলিস। ভাইকে আশ্বস্ত দিয়ে চৈতালি বলল, ওকে ভাইয়া, তুমি চিন্তা করো না, ভালোভাবে পৌঁছে ফোন দিও। দক্ষিণা হাওয়াতে ভেসে আসা মিষ্টি সুবাস চৈতালির নাকে এসে ঠেকেছে। চোখ বন্ধ করে মিষ্টি অনুভবের পরিচিতি নিচ্ছে। বাগানে শিউলি ফুল ফুটেছে, ফুলের সুবাসে চারদিকে মোমো। খাবার টেবিলে আপনার জন্য বিরিয়ানি রাখা আছে, খেয়ে নিন। ভয় পাবেন না আমাকে, আমি আপনাকে বিরক্ত করব না। বাসায় কেউ নেই, তাই এখন বুঝতে পারছি আপনার মনের কথা। বিশ্বাস রাখুন, কেউ না আসা পর্যন্ত আপনাকে বিরক্ত করব না, অস্বস্তিতে ফেলব না, প্রমিস। মেসেজটা পড়ল চৈতালি। হুট করেই লোকটাকে সামান্যতম ভালো লাগতে শুরু করলো। ঠোঁটকাটা সত্ত্বেও ভালো মানুষের কাতারে রাখা যায়। যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ নয়। ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে মেসেজের উত্তর দিল, ঠিক আছে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। চৈতালি নিচে নেমে আসলো। খাবার টেবিলে বিরিয়ানির প্যাকেট, সেই সাথে ছোট্ট একটা চিরকুট। শুনেছি ব্রয়লার মুরগি খেতে পারেন না, সেজন্য মাটন বিরিয়ানি নিয়ে আসলাম। দেখেছেন কত কেয়ার করি, তবুও আপনার মন পাচ্ছি না। আমার মতো কেয়ারিং সঙ্গী আপনি কখনোই পাবেন না ম্যাম। আমাকে নিয়ে একটু ভেবে দেখতে পারেন। বদমেজাজি হলেও মানুষ আমি খারাপ নই। বান্ধবীদের কাছে বুক ফুলিয়ে বলতে পারবেন, জিতছি। চৈতালি লাজুক হাসল। পুরোটা বিরিয়ানি শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আর চোখে খুঁজল অক্ষরকে, কিন্তু দেখতে পেল না। পর্দার আড়ালে দাঁড়িয়েছিল অক্ষর। চৈতালিকে অস্বস্তিতে ফেলবে না বলেই সামনে আসেনি, তবে লুকিয়ে থেকে দেখেছে প্রেয়সীর ঠোঁটে লাজুক হাসি। আজ আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মেঘের গোমর গোমর শব্দে খেপে উঠেছে চৈতালি। ছোট থাকতে একবার তাদের পাশের বাড়ির শুভ ভাইয়া বজ্রপাতে মারা যায়। সেদিনের পর থেকেই তার বজ্রপাতে ভয়। বৃষ্টি হলেই মায়ের আঁচল ধরে বসে থাকত। যতবার বজ্রপাতের শব্দ কানে আসতো মাকে জড়িয়ে ধরে বলতো, মা, বজ্রপাত কি ঘরের ভেতর পড়ে? মা, আমরা যদি এখন বজ্রপাতে মারা যাই তাহলে খুব কষ্ট হবে।
মেয়ের ছেলে মানুষই কথাবার্তা শুনে চয়নের মা বলতেন, শোন মা, মৃত্যু যখন যার সামনে হাজির হবে তখন কেউ তাকে বাঁচাতে পারবে না। জন্ম হয়েছে সেজন্য একদিন না একদিন মরতে হবেই। মৃত্যুকে ভয় না পেয়ে সবসময় মনে রাখবি মৃত্যু তোর চারদিকে ঘুরঘুর করছে। ভালো কাজের মাধ্যমে নিজেকে গড়ে তুলবি। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে চৈতালি। ঝুমুর কিংবা চয়ন থাকলে আজ সারা রাত তার সাথে থাকত। চয়ন ঝুমুরকে বলেছে চৈতালির বজ্রপাতে ভয়। দরজা জানালা বন্ধ করে গায়ে কম্বল জড়িয়ে বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে সে। এরই মাঝে মুঠোফোনের শব্দ কানে বাজতেই দেখল চয়ন ফোন দিয়েছে। ফোন রিসিভ করে কেটে কেটে একাকার চৈতি। চয়ন দ্রুত বলতে লাগলো, বোন আমার কান্না করিস না, আমি এক্ষুনি চলে আসবো। 3-4 ঘন্টা কষ্ট কর বোন, ভয় পাবি না। বজ্রপাতে রুমের ভিতরে আসতে পারবে না বোকা মেয়ে। এই ঝড় বৃষ্টিতে ভাইয়ের আসার কথা শুনে আরো ভয় পেল চৈতি। যদি ভাইয়ার কিছু হয়ে যায়। ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার আসতে হবে না ভাইয়া, তুমি কিন্তু এই বৃষ্টিতে ভুলেও রুম থেকে বের হবে না, তাহলে আমি আরো ভয় পাবো। চয়ন কিছু বলল না। সত্যি বলতে আজকের আবহাওয়া প্রচুর খারাপ। হুট করে বিকাল থেকে পুরো আকাশ কালো রঙে পরিণত হয়েছে। কথা নেই বার্তা নেই, হুট করেই বৃষ্টির আগমন। রুম থেকে বের হওয়া দায়। তবুও বোনকে অভয় দিয়ে বলল, ফোন কাটবি না, আমি লাইনে থাকবো। আমার সাথে কথা বল, দেখবি মনে হবে আমি তোর সাথেই আছি। ওকে ভাইয়া। ঝড়ের গতি বাড়ছে বইকি কমছে না। দূরের দুটো ছোট গাছ ভেঙে পড়ে আছে। চৈতালির কানে শব্দ আসতেই চেপে ধরল কান। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো। পুরো রুমে অন্ধকার বাসা তৈরি করেছে। শক্তপোক্ত মেয়েটি হুট করে ভীতু হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এদিকে ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় বন্ধ হলো ফোন। চৈতালি এখন দিশেহারা। কি করবে বুঝে উঠতে পারছে না। হুট করেই দরজা খোলার শব্দে সেদিকে দৌড় দিল। ফোনের টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে অক্ষর। চৈতালির ভীতু মুখশ্রী, এলোমেলো চুল, অশ্রুতে টৈটম্বর নয়ন, কাপা ঠোঁট এক মুহূর্তের জন্য আঘাত আনলো অক্ষরের হৃদয়ে। চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি গিয়ে বিছানায় বসুন, আমি ওই চেয়ারে বসে আছি, ভয় পাওয়ার কারণ নেই। চৈতালির মনে হলো সে ভরসার হাত পেয়েছে। ভদ্র মেয়ের মতো কম্বল গায়ে জড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। অক্ষর তখন চেয়ার নিয়ে তারই দিকে মুখ করে বসেছে। ফোনের টর্চ লাইটের আলো অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল। পিনপতন নীরবতা। মেঘের গোমর শব্দ ভেসে উঠছে বারংবার। বিছানার চাদর খামছে ধরে বসেছে চৈতালি। হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দে বেড়েই চলছে। অক্ষর তখনও মাথা নিচু করে নির্বিকার ভঙ্গিতেই বসে। সবল মনের মেয়েটিকে দুর্বল দেখতে তার ভালো লাগছে না। মনে পড়ে 4 বছর আগের অতীত। রাত তখন একটা। বৃষ্টিতে জড়সড় হয়ে চৈতালি গ্রামের বাড়িতে গিয়েছিল অক্ষর। চৈতালির মা জরুরি তলবে ডেকেছিলেন অক্ষরকে। কাজের চাপে সন্ধ্যায় যাত্রা দেওয়ার ফলে রাত হয় গ্রামে পৌঁছাতে। সেদিন ছিল বিটঘুটে অন্ধকার। শ্রাবণের মেঘ তখন আকাশে উড়ে বেড়ায়। অন্ধকার হতে না হতেই আধার ঘনিয়ে বৃষ্টির তাণ্ডব শুরু হয়। পুরো কাক ভেজা হয়ে চৈতালির বাসার সামনে দাঁড়ায়। পুরো বাড়িতে 2 জন মানুষ, চৈতালি এবং তার মা। ক্লান্ত চেহারায় দরজার শব্দ করতেই হারিকেন হাতে নিয়ে দরজা খুললে চয়নের মা। অক্ষরকে দেখতে পেয়ে ঠোঁটের কোণায় চমৎকার হাসি ফুটিয়ে বলে, বাবা তুমি এসেছো, তাড়াতাড়ি ঘরে আসো, ভিজে কাক ভেজা হয়ে গেছো, জ্বর আসবে তো। অক্ষর ঘরের ভেতর প্রবেশ করে। শুনতে পায় এক রমণীর আর্তনাদ। কৌতূহল বশত প্রশ্ন করে, যদি কাঁদছেন কেন? মুখে হতাশার সাপ স্পষ্ট। করুণ সুরে বললে, আমার মেয়েটার মেঘের শব্দে ভয় পায়। গ্রামের এক ছেলে বজ্রপাতে মারা যাবার পর থেকেই ওর মনে ভয় প্রবেশ করেছে। ঠোঁট সরু করে ও শব্দ উচ্চারণ করে অক্ষর। তারপর বলে, আমাকে জরুরি ডাকার কারণ আন্টি? তুমি জামা কাপড় বদলাও, পরে বলছি। চয়নের তোলা নতুন জামা কাপড় রয়েছে বাড়িতে। ভিজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি ও শার্ট গায়ে জড়িয়ে চয়নের রুমে বসে অক্ষর। লুঙ্গি জিনিসটা বড্ড অসহ্য। হায় হুতাশ অস্বস্তি মিলিয়ে কাবু অক্ষর। রুম থেকে বের হয়ে দৃষ্টি পড়ল পাশের রুমে ছোট্ট একটি মেয়ে মাকে জড়িয়ে বসে আছে। কান্নার কারণে কাজল লেপটে একাকার। ঠোঁট জোড়া কাঁপছে দ্রুত গতিতে। কাপা ঠোঁটে মাকে বলছে, তুমি আমায় একা রেখে যেও না। অক্ষর খেয়াল করলো হারিকেনের মৃদু আলোতে মেয়েটি সদ্য ফুটন্ত গোলাপের মতো লাগছে।
পেটানো কাজলে আখিবল্লভ নিষ্পাপ শিশু সুলভ, আদলে রয়েছে আদর আদর ভাব। মনকে ধমকে উঠল অক্ষর। মেয়েটির বয়স অক্ষরের থেকে কম, তার ছোট ভাইয়ের থেকেও কম। লজ্জা করে না অন্য নজরে দেখতে? মন তখন তাচ্ছিল্য করেই বলল, অনেক মেয়েকেই তো দেখেছিস, কিন্তু কোনোদিন আলাদাভাবে অনুভব করেছিস? করিসনি। তাহলে চৈতিকে দেখে আলাদা অনুভূতি কেন আসলো? নিশ্চয়ই হৃদয়ের আদান প্রদান হবে। অক্ষরকে দাঁড়িয়ে থাকতে দেখে চয়নের মা মেয়ের মুখের দিকে তাকালো। ঘুমিয়ে পড়েছে। আলতোভাবে বিছানায় শুইয়ে দিয়ে অক্ষরের সামনে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে বলল, আমার খুব কষ্ট হয়েছে বাবা, বুঝতে পেরেছ? কিন্তু কি করব বলো, অনেক দিন ধরে পাড়ার কিছু বাজে ছেলে মেয়েটাকে বিরক্ত করছে। আমার মেয়ে একা থাকি, সেজন্য দুর্বল পেয়ে আমাদের সমাজ আমাদের পিছনে পড়েছে। আজ সকালে বিদ্যুতের তার কেটে দিয়েছে, ঘরের চালে পাথর ছুঁড়ে মারছে। এলাকার মেম্বারের ছেলে, সেজন্য কিছু বলতে পারছি না বাবা, তুমি যদি একটু সাহায্য করতে। ছেলেটির নাম? ইমন। সেদিনের পর আজ দ্বিতীয়বার চৈতিকে ছটপট ভীতু হতে দেখেছে অক্ষর। বলল, আপনার ভয় কমেছে চৈতি? আমার একা রেখে যাবেন না প্লিজ। আচম্বিতে ঘর কাঁপানো বজ্রপাতে চৈতালি চিৎকার করে উঠল। অক্ষর গিয়ে জড়িয়ে ধরল। মেয়েটার শরীর বেশ গরম, ভয়ে জ্বর বেঁধেছে। মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হবে না চৈতি, আমি আছি তো। অস্পষ্ট ভাষায় চৈতালি বলল। হুম। অক্ষরের হৃদযন্ত্রে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। এই প্রথম কোনো রমণীকে খুব কাছ থেকে আলিঙ্গন করে রেখেছে। রমণীর ভয়ার্ত হৃদয়ের ধুকধুকানি শব্দ অনুভব করতে পারছে। আচ্ছা, যদি এমন হতো মেয়েটা আজ তার হৃদয়ের গভীরতা বুঝতে পারত? যদি বুঝতেই পারতো, তাহলে জীবনেও ছেড়ে যাবার নাম মুখে আনতে পারত না। বৃষ্টির তাণ্ডব শেষ হতে চলল। রাতের ভয়ঙ্কর তাণ্ডবের পর শুরু হবে রঙিনময় আলো, শেষ হবে কিছু অনুভূতি, সুন্দর মুহূর্ত। প্রেয়সীকে বুকে ঠাঁই দেওয়ার মতো সময় কি আর আসবে জানা নেই অক্ষরের। তবুও মনে মনে বলছে, আবারও আসুক বর্ষা, কোনো এক সময়ে শুনতে চাই প্রেয়সীর হৃৎপিণ্ডের বুক ধুকপুক শব্দ। স্পন্দনের হাহাকার বাড়িয়ে দিতে চাই দ্বিগুণ গতিতে, মাঝে মধ্যে ছুঁয়ে দিতে চাই ভয়ার্ত মুখশ্রী। ঘুমিয়ে পড়েছে চৈতি। আগুন গরম শরীরে, ক্লান্ত দেখাচ্ছে ভীষণ। জলপট্টি দিয়ে জেগে আছে অক্ষর। হঠাৎ অনৈতিক একটি কাজ করে বসল সে। অনুমতি ছাড়াই ঘুমিয়ে থাকা মেয়েটির ললাটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল।